প্রত্যেকে হেডিং করো বায়োলজির আজকের টপিক ক্রোমোজোম, ডিএনএ অ্যান্ড আরএনএ। দেখো, ঠিক আগের সপ্তাহে আমি যে ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের টাইপস এবং ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। সেই রাসায়নিক উপাদান আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিডের দুটো ভাগে বিভক্ত, একটি ডিএনএ, একটি আরএনএ। হ্যাঁ কি না? তার আবার তিনটে ভাগ ছিল, ফসফেট, ডিঅক্সিরাইবোজ আর নাইট্রোজেন মূলক। নাইট্রোজেন মূলকের দুটো ভাগ করেছিলাম, একটা পিউরিন, একটা পিরিমিডিন। দেখো, যারা আগের দিনে ক্লাস করোনি আমি রেকর্ডিং দিয়ে দিয়েছি, তাহলে আবার দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকে প্রথম হেডিং করো প্রত্যেকে ডিএনএ। ডিএনএ ব্র্যাকেটে ফুল ফর্ম লেখো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা প্রত্যেকে এটা অনেক ছোটোবেলা থেকেই জানি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো, আমাদের কিছু ছোট ছোট পয়েন্ট ডিএনএ সম্পর্কে জেনে নেওয়া দরকার। যেমন প্রথম পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। 1 নম্বর পয়েন্ট, যে এই ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যর ধারক ও বাহক। লিখে নাও, ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ফার্স্ট পয়েন্ট, আমরা এই পয়েন্ট সম্বন্ধে জানি, আইডিয়া আছে আমাদের। এবার এখানে কি রকম শর্করা বর্তমান, আগের দিন বলেছিলাম এখানে কি শর্করা বর্তমান ডিএনএর মধ্যে, প্রত্যেকে নোট ডাউন করো। এর মধ্যে ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত, ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত। ওকে, মনে থাকবে। লাস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার জানার দরকার, যে ডিএনএর সঙ্গে আরএনএর মেন পার্থক্যটা তৈরি করে কে? পার্থক্যটা তৈরি করে পিরিমিডিন বেস। তাহলে পিরিমিডিন বেসে ডিএনএতে কী বর্তমান থাকে? থাইমিন বর্তমান। যেটা আরএনএতে কী থাকে? ইউরাসিল। জাস্ট এটুকু নোট ডাউন করে নাও যে পিরিমিডিন বেসে থাইমিন বর্তমান। ওকে, এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে। এবার আমাদের জানার দরকার, যেটা সব থেকে ইনফরমেশান টাইপ কোশ্চেনের মধ্যে আসে, যে আমাদের ডিএনএ কি হঠাৎ করে আমাদের আবিষ্কার হয়ে গেছে? তা কিন্তু নয়, ক্রম পর্যায়ে কিন্তু আমরা এটা পরপর গঠন, আবিষ্কার এগুলো পরপর দেখেছি। লিখে নাও আবিষ্কারের ইতিহাস। লেখো আবিষ্কার ও গঠন, এটুকু লিখলেই হবে। আবিষ্কার ও গঠন কার? ডিএনএর। ফার্স্ট পয়েন্ট করবে যে 1869 সাল। 1869 সালে কী হয়েছে? বিজ্ঞানী ফ্রেডরিক মিসার প্রথম ডিএনএ পর্যবেক্ষণ করেন। নোট ডাউন করো, ফ্রেডরিক মিসার প্রথম ডিএনএ পর্যবেক্ষণ করেন। ওকে, তাহলে কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন নাম কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ফ্রেডরিক মিসার। ওকে, চলো সেকেন্ড যেটা জানার দরকার আমাদের, 1899 সালে বিজ্ঞানী অল্টম্যান প্রথম ডিএনএ নামকরণ করেন। লিখে রাখো, বিজ্ঞানী অল্টম্যান প্রথম নামকরণ করেন, ডিএনএ নামকরণ করেন। ওকে, মনে থাকবে, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে। নেক্সট লিখে রাখো 1944। এই যে আমি ফার্স্ট পয়েন্ট লিখেছি যে ডিএনএ হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, এটা তো কাউকে একজনকে প্রমাণ করতে হয়েছে। এ প্রমাণ করেছেন 3 জন বিজ্ঞানী। লিখে রাখো, বিজ্ঞানী অ্যাভোরি, ম্যাকিওল্ড। নেক্সট নোট ডাউন করবে যে ম্যাকার্টি প্রথম প্রমাণ করেন যে ডিএনএ হলো জেনেটিক বস্তু, বা বলতে পারো ডিএনএ হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ওকে, লাস্ট যেটা আমার জানার দরকার, যেটা পরীক্ষায় বেশি আসে, 1953 সালে
প্রথম ডিএনএর গঠন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়? ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বা ডবল হেলিক্যাল স্ট্রাকচারের কে প্রবক্তা, কোন বিজ্ঞানী প্রবক্তা? বলা উচিত ডবল হেলিক্যাল স্ট্রাকচার বা দ্বিতন্ত্রী মডেল যেটা বলেছি, নকশা বলেছি, এটা কোন বিজ্ঞানী আবিষ্কর্তা? জানা উচিত। লিখে নাও, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। দ্বিতন্ত্রী মডেল বা দ্বিতন্ত্রী নকশা, দ্বিতন্ত্রী মডেল বা দ্বিতন্ত্রী নকশা এর মডেলের ধারণা দেন, মডেলের ধারণা দেন। ওকে, অসুবিধা নেই। এই গেল হচ্ছে আমাদের আবিষ্কার সম্পর্কেও এইভাবে কিন্তু ডিএনএ সম্পর্কে আমাদের ডিটেলস এসছে। পরপর সালগুলো মনে রাখবে, বিজ্ঞানের নাম কিন্তু মনে রাখা দরকার। তাহলে প্রথমে ফ্রেডরিক মিসার যে নামকরণ করেন, পর্যবেক্ষণ করেন, অল্টম্যান যিনি নামকরণ করেন, অ্যাভোরি, ম্যাকিওল আর ম্যাকার্টি, ইনি হচ্ছে প্রথম প্রমাণ করেন যে ডিএনএ হলো বংশগতির ধারক ও বাহক। তারপরে ওয়াটসন ও ক্রিক, যা দ্বিতন্ত্রী মডেল। এই দ্বিতন্ত্রী মডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ কি না? চলো, খুব ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট হেডিং করবে আবিষ্কার বা গঠনের পরে, সেটা হচ্ছে প্রকৃতি, অবস্থান, ডিএনএর অবস্থান। দেখো, নর্মালি ডিএনএ অবস্থান হলে ডিএনএ কোথায় দেখা যায় বা কোথায় থাকে বা কীরকম থাকে, এর ওপর ভিত্তি করে ডিএনএর প্রকৃতি ভাগ করতে পারে। ডিএনএর প্রকৃতি বলতে কি? দেখো, যে সমস্ত ডিএনএ একটি তন্ত্র, অর্থাৎ কোনো পেঁচানো সিস্টেম নেই, একটাই তন্ত্র বা একটাই হেলিক্যাল রয়েছে, তাকে আমরা বলি একতন্ত্রী ডিএনএ। 1 নম্বর নোট ডাউন করবে, একতন্ত্রী ডিএনএ, একতন্ত্রী ডিএনএ। আর 2 নম্বর কি, যেটা নর্মাল আমার দেখা যায়, যে দুটো হেলিক্যাল স্ট্রাকচার বা দুটো জোড়া পরপরে পেঁচানো অবস্থায় থাকে, তাহলে কি বলতে পারি? তাদেরকে দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে এটা আমাদের জানা দরকার যে ডিএনএ মোটামুটি 2 প্রকার হয়, একটি একতন্ত্রী, একটি দ্বিতন্ত্রী। এবার একতন্ত্রী ডিএনএ কার দেহে লক্ষ্য করা যায়? খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো, পাইভো ভাইরাস। ওকে, নেক্সট নোট ডাউন করো, ব্যাকটেরিওফাজ M13। মনে থাকে জানো, একতন্ত্রী ডিএনএ কার দিয়ে লক্ষ্য করা যায়? এটা যেহেতু আনকম, আমাদের ভালো করে মনে রাখতে হবে যে পাইভোভাইরাস ও ব্যাকটেরিওফাজ M3। এবার দ্বিতন্ত্রী ডিএনএ কোথায় দেখা যায়? যে কোনো উন্নত উদ্ভিদ প্রাণী, লিখে নাও, উন্নত উদ্ভিদ প্রাণী, উন্নত উদ্ভিদ প্রাণী, কেন সব ক্ষেত্রেই বর্তমান, উন্নত উদ্ভিদ প্রাণী, লিখে নাও ব্যাকটেরিওফাজ T2 T4। ওকে, ইকোলাই সম্বন্ধে আমরা জানি, এই ইকোলাইয়ের দেহে কিন্তু প্রত্যেকটার দ্বিতন্ত্রী ডিএনএ লক্ষ্য করা যায়। ওকে, মনে থাকবে। চলো, এরপরে আমাদের যেটা জানার দরকার, প্রত্যেকে নোট ডাউন করবে, যে দ্বিতন্ত্রী মডেল, কিছুটা দ্বিতন্ত্রী মডেলের কিছু বেসিক তথ্য আমাদের জেনে নেওয়া দরকার। একদম ছবি এঁকে যে সব ভালো করে ডিটেলসে পড়তে হবে তা নয়, কিন্তু স্পেশাল কিছু আমাদের মনে রাখা দরকার। দেখো, অ্যাকচুয়ালি ডিএনএ থাকে কীরকমভাবে, একটা ছবি এঁকে দেখা যায়, তারপরে পয়েন্টগুলো নোট ডাউন করবো। কীরকমভাবে থাকে? দেখো, এই একটা তন্ত্র এইভাবে যাচ্ছে, আর একটা তন্ত্র ঠিক দেখো প্যারালালি এসে এই রকম স্ট্রাকচার তৈরি করেছে। হ্যাঁ কি না? এটাই তো হচ্ছে দ্বিতন্ত্রী মডেল। ভালো করে দেখো, তোমরা তো মোটামুটি একটা আইডিয়া আছে, দ্বিতন্ত্রী মডেল এইভাবেই থাকে। হ্যাঁ কি না? এখানে কি দুটো নাইট্রোজেন বেস এইভাবে হচ্ছে প্রত্যেকটা মিলে গিয়ে একটা এরকম তৈরি করেছে। হ্যাঁ কি না? এবার ভালো করে শুনবে, এর মধ্যে কি থাকে? এর মধ্যে বিভিন্ন এর মধ্যে এই অংশগুলোর মধ্যে ফসফেট রয়েছে। আর এখানে এই যে এর মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলো পূরণ হচ্ছে কার দিয়ে? বিভিন্ন পিরিমিডিন ও পিউরিন বেস যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, সেই নাইট্রোজেন বেস দিয়ে এই গ্যাপগুলো পূরণ হচ্ছে। হ্যাঁ কি না? এদের মধ্যে একটা ইন্টারলিঙ্কড, এতটা ডিটেলস জানতে হবে না, তবে এর কিছু তথ্য জেনে নেওয়া দরকার। কীরকম তথ্য? ফার্স্ট নোট ডাউন করো, দ্বিতন্ত্রী ডিএনএ। ফার্স্ট নোট ডাউন করবে, দ্বিতন্ত্রী ডিএনএ এর তন্তু দুটি পরস্পর বিপরীতমুখী। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবার যেটা কোশ্চেনের জন্য আসে, যে এই যে দুটি তন্ত্রী যে পরস্পর মিশে একটা এরকম স্ট্রাকচার তৈরি করেছে, এদের মধ্যে দূরত্ব কত? এরা কি পরস্পর মিশে আছে? তা কিন্তু নয়, এরা একটা দূরত্ব মেনটেন করছে। নোট ডাউন করো, তন্তু দুটোর মধ্যে
তন্তু দুটির মধ্যে দূরত্ব 20 অ্যামস্ট্রং। 20 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রংকে এরকম লেখে ক্যাপিটাল এ ওপরে 0, ক্যাপিটাল এ ওপরে 0 অ্যামস্ট্রং। ওকে, চলো নোট ডাউন করবে যে একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া, একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া করে নিউক্লিওটাইড, ভালো করে শুনবে, 10 জোড়া করে নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থিত। ওকে, তাই ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত হয়? লিখে নাও 3.4 অ্যামস্ট্রং। এইটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, 3.4 অ্যামস্ট্রং। ওকে, মনে থাকবে 3.4 অ্যামস্ট্রং। এবার জাস্ট একটা আমি লিখে রাখছি, সেটা দিয়ে তোমরা ব্যাখ্যা করে নিতে পারবে যে অ্যাডেনিন ডবল বন্ড, এরকম লিখে রাখো, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকে, ব্যাকে লিখে রাখো দুটি হাইড্রোজেন বন্ধন, এবং বাকি দুটো কী আছে? অ্যাডেনিন থাইমিন হলো। ডিএনএতে আর কী বর্তমান, কেউ একজন বলবে? ডিএনএতে যে 4টে বেস বর্তমান, তার মধ্যে দুটো লিখলাম, একটা অ্যাডেনিন, একটা থাইমিন। অ্যাডেনিনের এ, থাইমিনের টি, বাকি দুটো কী পড়ে থাকছে? কেউ একজন বলো আমাকে, দেখে হলেও বলো আর কি বেস পড়ে থাকছে? বলো, নাইট্রোজেন মূলকে আর কি পড়ে থাকছে? আরে কি, আর কি বলো? সাইটোসিন আর গুয়ানিন। তাহলে লিখে রাখো, সাইটোসিন ও গুয়ানিন পরস্পর 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। ওকে, কথাটা মনে থাকবে। দেখো যে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে 2টি বন্ধন থাকে, সাইটোসিন ও গুয়ানিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধন থাকে। ওকে, কোনো সমস্যা নেই। এই হলো মোটামুটি যে দ্বিতন্ত্রী মডেল, যেটুকু ইনফরমেশন আমার জানানোর দরকার, এটা কিন্তু আমি তোমাদের বলেই দিলাম। হ্যাঁ কি না? অসুবিধা নেই? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো নেক্সট আমার যেটা জানার দরকার, একটা স্পেশাল পয়েন্ট আমাদের লিখে নেওয়া দরকার, যেটা হলো ডিএনএ প্রতিলিপিকরণ, বা যেটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। ইম্পর্টেন্ট কিন্তু এখনকার সায়েন্সের কোশ্চেনে এখান থেকে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। দেখো নেক্সট পয়েন্ট করো প্রত্যেকে, ডিএনএ প্রতিলিপিকরণ, যাকে ইংলিশে বলা হয় প্রতিলিপিকরণকে কি? রেপ্লিকেশন। ওকে, ডিএনএ প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কাকে বলে? ভালো করে শুনবে। এই পদ্ধতিতে কি হয়? একটি ডিএনএ থেকে একই রকম আরেকটি ডিএনএ গঠিত হয়। জাস্ট এইটুকু ছোট্ট লিখে রাখো, তাহলেই হবে যে এই বিশেষ পদ্ধতিতে একটি ডিএনএ অণু থেকে অপর একই রকম ডিএনএ অণু গঠিত হয়। ওকে, দেখো প্রতিলিপি মানে কি? মিল বা একই রকম। তাহলে একটা ডিএনএ থেকে একই রকম যদি গঠিত হয়, তাহলে তাকে বলা হয় কি? ডিএনএ প্রতিলিপিকরণ। ওকে, কোনো অসুবিধা নেই। চলো, এর মোটামুটি ভালো করে শুনবে, এর মোটামুটি ডিএনএ প্রতিলিপিকরণ মোটামুটি 3টে ভাগে মানে 3টে পদ্ধতি সম্পন্ন হয়। এর কিছু পদ্ধতি বলে একটু ডিটেলসে লেখার দরকার নেই, মোটামুটি লিখে রাখো যে 3টে পদ্ধতিতে সম্পন্ন হয়। 3টি পদ্ধতি কী কী? ভালো করে শুনবে। ফার্স্ট 1 নম্বর লেখো প্রারম্ভিক দশা। 1 নম্বর লেখো প্রারম্ভিক দশা। তাহলে প্রারম্ভিক দশায় কি হয়? যাকে ইংলিশে বলা হয় ইনিশিয়েশন ফেজ। তাহলে এখানে কি হয়? এখানে কয়েকটা বিশেষ উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ABCD করে লিখবো। ফার্স্ট উৎসেচক কি? ডিএনএ হেলিকেজ। প্রত্যেকে নোট ডাউন করো। ফার্স্ট উৎসেচকের নাম ডিএনএ হেলিকেজ। 2 নম্বর কি? ডিএনএ গাইরেজ।
3 নম্বর কি আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। ওকে, ডি কি লিখে রাখো ডিএনএ পলিমারেজ। এই 4টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ উৎসেচক ডিএনএ প্রতিলিপিকরণের জন্য। তাহলে কি কি এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে ডিএনএ হেলিকেজ, ডিএনএ গাইডেজ, আরএনএ পলিমারেজ, আরএনএ ডিএনএ পলিমারেজ। কীরকম কোশ্চেন আসে? কোশ্চেন আছে নিচের কোন উৎসেচকটি ডিএনএ প্রতিলিপিকরণের সঙ্গে যুক্ত নয়? 4টা অপশন দিতে পারে, বা এরকমও বলতে পারে নিচের কোন উৎসেচকটি ডিএনএ পলিমারেজ প্রতিলিপিকরণের সঙ্গে যুক্ত। ওকে, এবার প্রত্যেকটা উৎসেচক একটা বিশেষ কিন্তু কাজ করছে। আমি বলছি, তোমরা প্রত্যেকে নোট ডাউন করো। ডিএনএ হেলিকেজের কাজ কি? ভালো করে শোনো। এই যে আমি আগেই বললাম যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন আর সাইটোসিনের সঙ্গে গুয়ানিন কি বন্ধন? এদের দুটি হাইড্রোজেন বন্ধন, এদের 3টা হাইড্রোজেন বন্ধন বর্তমান, হ্যাঁ কি না? এটা বলা হলো এক্ষুনি। এই হাইড্রোজেন বন্ধনগুলিকে ভাঙতে হবে, তবেই হচ্ছে এই প্রক্রিয়াটা শুরু হবে। তাহলে এই উৎসেচক কি কাজ করে? বেসগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনই ভেঙে যায়। এর প্রথম কাজ, এটা নোট ডাউন করবে, হাইড্রোজেন বন্ধনই ভেঙে দেয়, হাইড্রোজেন বন্ধনই ভেঙে দেয়। এবার ডিএনএ গাইডেজের কাজ কি? এই যে প্যাঁচ রয়েছে, দুটো তন্তু যে প্যাঁচালো অবস্থায় রয়েছে, এই প্যাঁচ খুলতে সাহায্য করে। এটা কার কাজ? গাইডেজের কাজ, প্যাঁচ খুলতে সাহায্য করে। ওকে, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ কি? ভালো করে শুনবে। আরএনএ পলিমারেজ এটা কি করে? দুটি মানে নতুন প্রাইমার বা দুটি খণ্ডক সৃষ্টি করে। লিখে নাও, দুটি খণ্ডক সৃষ্টি করে। ওকে, এই দুটি খণ্ডক কি করে? এটা যা ডিএনএ তন্তুর উন্মুক্ত স্থানে কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। এই দুটি খণ্ডকটাই কিন্তু কি নতুন অপত্য একই রকম ডিএনএ অণু সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। ওকে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ। এর কাজ কি? দেখো, এগুলি নিউক্লিওটাইডগুলিকে পরস্পর যুক্ত করে অপত্য ডিএনএ গঠনে সাহায্য করে। নোট ডাউন করে নাও, নিউক্লিওটাইডগুলিকে পরস্পর যুক্ত করে নতুন অপত্য ডিএনএ তৈরি করে। হয়েছে প্রত্যেকের? এই হলো প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশার পরে কি হয়? কোন দশা কাজ করবে এই প্রতিলিপিকরণে? নোট ডাউন করো, বৃদ্ধি দশা। দেখো, আগে প্রথমে প্রারম্ভিক দশা বলতে কি, যেখানে ডিএনএ অপত্য উৎপন্ন হলো। এখানে কি হয়? এখানে ওকাজাকি খণ্ড গঠিত হয়। কোশ্চেন কিন্তু আসে, ওকাজাকি খণ্ডক গঠিত হয়। বিজ্ঞানী এই অপত্য ডিএনএর একটি বিশেষ খণ্ডক থাকে, যা বিজ্ঞানী ওকাজাকি আবিষ্কার করেন। তার নাম অনুসারে বলতে পারি আমরা ওকাজাকি খণ্ডক। নোট ডাউন করো, ওকাজাকি খণ্ডক গঠিত হয়। ওকে, লাস্ট হচ্ছে 3 নম্বর, নোট ডাউন করবে, অন্তিম দশা বা টার্মিনেশন ফেজ। অন্তিম দশা, এখানে কি হয়? ভালো করে শুনবে। এখানে নোট ডাউন করো, লাইগেজ উৎসেচক এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগে যেমন 3টে উৎসেচক ছিল, এর মধ্যে লাইগেজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিসের জন্য? লিখে নাও, সর্বশেষে ফসফেট অক্ষ তৈরি করে। সর্বশেষে ফসফেট অক্ষ তৈরি করে। কারণ ডিএনএর মধ্যে শুধুমাত্র তো ডিঅক্সিরাইবোজ, শর্করা বা নাইট্রোজেন মূলক হলে হয় না, ফসফেটটাও গুরুত্বপূর্ণ। এই ফসফেটটা গঠন করে কে? লাইগেজ উৎসেচক। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? এই হলো আমার টোটাল ডিএনএ প্রতিলিপিকরণ। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। বোঝা গেছে না যায়নি? ইয়েস অর নো? হয়েছে? চলো নেক্সট হেডিং করো প্রত্যেকে। ডিএনএ কমপ্লিট করলাম, এরপরে আরএনএ। রঞ্জিত, মাইকটা অন করলে আমার নিজের গলা শুনতে পাই, কেন কে জানে? এটা কি থেকে হয় আমাকে জানতে হবে। চলো, আরএনএ ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড।
ওকে, চলো আরএনএর প্রধান কাজ কি বলতে পারবে? দেখো আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষকে নিয়ন্ত্রণ করা। ওকে, এটি কীভাবে উৎপন্ন হয় এটা জেনে নেওয়া দরকার। লিখে নাও, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু হয়েছে। চলো, কি সুগার দ্বারা গঠিত? রাইবোজ সুগার দ্বারা গঠিত। ওকে, নেক্সট জানার দরকার বা নেক্সট নোট ডাউন করে নাও, এর পিরিমিডিন গ্যাসে কী বর্তমান, যেটা পার্থক্য করে ডিএনএর সঙ্গে? বলা উচিত কি বর্তমান? এর পিরিমিডিন বেসে কি বর্তমান যা ডিএনএর সঙ্গে এর পার্থক্য তৈরি করে? বলো। ইউরাসিল বর্তমান। নোট ডাউন করে নাও, ইউরাসিল বর্তমান। ওকে, সমস্যা নেই। এরপরে যেমন আগের পয়েন্ট করেছিলাম অবস্থান, এখানে নোট ডাউন করো অবস্থান কোথায় লক্ষ্য করা যায়। ভালো করে দেখো, এখানেও আমি ঠিক ডিএনএর মতোই ভাগ করব, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে অবস্থান। দেখো প্রকৃতি 1 নম্বরে কি, দেখো একইভাবে একতন্ত্রী আরএনএ আর একটা কি দ্বিতন্ত্রী আরএনএ। একতন্ত্রী আরএনএ আর সেকেন্ড নোট ডাউন করো দ্বিতন্ত্রী আরএনএ। একতন্ত্রী আরএনএ কোথায় দেখা যায় এক্ষুনি বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। কেউ কি জানো একতন্ত্রী আরএনএ কোথায় লক্ষ্য করা যায়? দেখো এগুলো একদম কোর বায়োলজি, এগুলো ভালো করে পড়তে হয়। দেখো টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, পোলিও ভাইরাস, এগুলো প্রত্যেকটা একতন্ত্রী বা যে কোনো উন্নত প্রাণী ও উদ্ভিদ। তাহলে একটা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমার দেহ কি বর্তমান? একতন্ত্রী আরএনএ বর্তমান। যেমন দ্বিতন্ত্রীর ডিএনএটা স্বাভাবিক, তেমনি একতন্ত্রী আরএনএ স্বাভাবিক। ওকে, দ্বিতন্ত্রী আরএনএ কোথায় দেখা যায়? দেখা যায় রিও ভাইরাসের ক্ষেত্রে। ওকে, যখন আমরা ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা স্টার্ট করব, চ্যাপ্টার আছে এর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক, তখন এই ব্যাপারগুলো আরেকটু আমাদের ক্লিয়ার হবে। হয়েছে? প্রত্যেকের নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? চলো নেক্সট প্রত্যেকে হেডিং করবে শ্রেণী বিভাগ। খুব ভালো চ্যাপ্টার এটা, প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। আর একটা জিনিস, আমি একটু আগে একটা WBCS এর জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আপলোড করেছি, তোমরা একটু পারলে দেখে নিও, তাহলে যারা WBCS পরীক্ষা দাও বা না দাও, সায়েন্স থেকে কীরকম কোশ্চেন আসে। দেখো বেশিরভাগ কোশ্চেন সহজ, কিছু ট্রিকি, কিছু একদম না পারার মতো, তুমি দেখে নিতে পারবে। ওকে, নেক্সট নোট ডাউন করো শ্রেণী বিভাগ। দেখো আরএনএ শ্রেণীবিভাগ যদি করতে হয়, মাঝখানে আরএনএ লেখো, একটু ভাগ করে লিখি। যেমন ডিএনএর সময় এরকম কোনো ভাগ করতে হয়নি। দেখো আরএনএকে মোটামুটি দুটোকে ভাগ করতে পারি। কি একটা নোট ডাউন করবে জেনেটিক আরএনএ, যার কাজ ডিএনএর মতো জেনেটিক বস্তু বহন করা। আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ, এটা কিন্তু আবার বেশি গুরুত্বপূর্ণ, কারণ বংশগতির যদি বার্তা বলি, তার মেন দায়িত্ব কিন্তু ডিএনএর, আরএনএর নয়। ওকে, এই নন জেনেটিক আরএনএ আবার 3টে ভাগে বিভক্ত। কি একটা হচ্ছে নোট ডাউন করো যে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, ফুল ফর্ম তোমরা লিখতে পারো, আমি এমআরএনএ লিখলাম, তোমরা লিখে নাও মেসেঞ্জার আরএনএ। তারপরে আরএনএ, দ্যাট ইজ রাইজোমাল আরএনএ। ওকে, রাইবোজোমাল আরএনএ খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর একটা নোট ডাউন করবে টিআরএনএ, দ্যাট ইজ ট্রান্সফার আরএনএ। ওকে, হ্যাঁ কি না? অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে আরএনএ মোটামুটি দুটো ভাগ, একটা জেনেটিক, একটা নন জেনেটিক। নন জেনেটিকের 3টে ভাগ, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। এস অর নো? বলো, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। হয়েছে না হয়নি? হয়েছে তো? এবার দেখো, তাহলে তোমাদের মনে হতেই পারে যে এই এমআরএনএ, আরএনএ, টিআরএনএ এর কাজ কী। দেখো আমি কাজগুলো এইভাবে না বলে একটা স্পেশাল পয়েন্ট করে প্রত্যেকে আলোচনা করে দিচ্ছি। নোট ডাউন করো যে প্রোটিন সংশ্লেষে আরএনএর ভূমিকা।
ওকে, আরএনএর ভূমিকা দেখো, এই প্রোটিন সংশ্লেষ আমি বললাম যে এটাই আরএনএর গুরুত্বপূর্ণ কাজ, যে প্রোটিন সংশ্লেষ করা। ভালো করে দেখো, ফার্স্ট প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করলেই বুঝতে পারবে কে কী করছে। দেখো যে প্রথমে কি করে এমআরএনএ, এমআরএনএ বলতে কি, যার ফুল ফর্ম কী বলেছি, মেসেঞ্জার আরএনএ। এই এমআরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমীয় রাইবোজোম অংশে জেনেটিক বার্তাকে বহন করে। তাহলে এর মেসেঞ্জার মানে কি, কোনো কিছু বার্তা প্রেরণ করা। তাহলে এমআরএনএর কাজ কি, কোনো কিছু বার্তা বাহক হিসাবে কাজ করে। লিখে নাও, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমীয় রাইবোজোম অংশে জেনেটিক বার্তা বহন করে। কারোর ডাউট হলে আমাকে বলবে, বা কোনো প্রশ্ন থাকলে বলবে আমাকে। জেনেটিক বার্তা বহন করে, এটা কে করে, এমআরএনএ, তাই এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ বলা হয়। ওকে, চলো এবার কি আছে, আরএনএ। দেখো ভালো করে একটা জিনিস বোঝো, যে কোনো বার্তাটা রাইবোজোমে চলে এসছে। এবার রাইবোজোমের মধ্যের কাজ, তাহলে ভালো করে শোনো, রাইবোজোম মধ্যস্থ বার্তাকে কে করে, যে রিড করবে, যে পড়বে, অর্থাৎ কী বার্তাটা সম্বন্ধে বলা আছে সেটা কে করবে, আরএনএ। ওকে, লিখে নাও, রাইবোজোম মধ্যস্থ ওই বার্তা যেটা এমআরএনএ নিয়ে এলো, ওই বার্তাকে পঠনে সাহায্য করে। কথাটা বুঝতে পারলে পরপর স্টেপগুলো। লাস্টে টিআরএনএ, টি মানে কি, যে ট্রান্সফার করবে, ট্রান্সফার আরএনএ। তাহলে টিআরএনএর কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা টিআরএনএর কী ভূমিকা, ভালো করে নোট ডাউন করো। যেটা পড়লো আরএনএ, পড়ার পর কিছু একটা উপলব্ধি হলো, লিখে নেবে। এই পাঠ অনুসারে টিআরএনএ পরপর অ্যামাইনো অ্যাসিড সাজিয়ে প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, লিখে নাও, এই বার্তা অনুসারে বা এই পাঠ অনুসারে পরপর অ্যামাইনো অ্যাসিডকে সাজিয়ে কি করে, প্রোটিন সংশ্লেষ করে। ওকে, বোঝা গেছে না যায়নি? এই তিনটে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, আরএনএর ভাগ অ্যাজ ওয়েল অ্যাজ আরএনএর কাজ। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে। বোঝা গেছে? চলো এবার আমাদের কিছু বিশেষ প্রক্রিয়ার নাম বলতে হবে বা জানতে হবে। কিছু প্রক্রিয়ার মধ্যে ফার্স্ট একটা প্রক্রিয়া কিন্তু আমি অলরেডি করিয়ে দিলাম, সেটা কি, সেটা ডিএনএ প্রতিলিপিকরণ। তাহলে আমাকে বলো, কেউ দেখেই বলো, ডিএনএ প্রতিলিপিকরণে কি তৈরি হয়? ডিএনএ প্রতিলিপিকরণে কি তৈরি হয়? তাহলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, হ্যাঁ কি না? এরপরে নোট ডাউন করবে একটা বিশেষ পদ্ধতি, ট্রান্সক্রিপশান। এটা আমি বলে দিয়েছি, একটু দেখে শুনে হলেও বলো, ট্রান্সক্রিপশান পদ্ধতিতে কি তৈরি হয় বলা উচিত। নোট ডাউন করে নাও, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। দেখো ফার্স্ট পয়েন্ট আমার বলা আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ ফার্স্ট পয়েন্ট দেখো আমি লিখিয়েছি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ওকে, নোট ডাউন করেছো? এবং এই পদ্ধতির জন্য কোন বিশেষ উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লিখে নাও, আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ যে উৎসেচক, এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসের জন্য? এই ট্রান্সক্রিপশন পদ্ধতির জন্য। হচ্ছে, চলো সেকেন্ড পদ্ধতির নাম লেখো, ট্রান্সলেশন। দেখো এখানে অনেকগুলো পার্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কোনো স্পেশাল উৎসেচক নয়। পদ্ধতির নাম লিখে রাখো, আরএনএ থেকে প্রোটিন তৈরি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি, এটা কি কোনো উৎসেচকের প্রভাবে ঘটে? তা কিন্তু নয়। এটা কিন্তু 3 প্রকার আরএনএর ভূমিকা রয়েছে, যেটা আমি দেখো একদম প্রথমে আলোচনা করলাম, হ্যাঁ কি না? ফার্স্ট স্টেপে বার্তা বহন, সেই বার্তাকে পড়া, বার্তা অনুসারে প্রোটিন সংশ্লেষ করা। বুঝতে পারলে? তাহলে এই পদ্ধতিটা কি, ট্রান্সলেশন। ওকে, চলো নেক্সট লাস্ট লোড ডাউন করবে যে রিভার্স ট্রান্সক্রিপশান। তাহলে ট্রান্সক্রিপশান মানে কি বলেছি,
ট্রান্সক্রিপশন মানে বলেছি ডিএনএ থেকে আরএনএ, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি হওয়া উচিত? একটু কমন সেন্স প্রত্যেকে অ্যাপ্লাই করো। আরএনএ থেকে ডিএনএ, ব্যাস, ভেরি গুড। আরএনএ থেকে ডিএনএ নোট ডাউন করো, আরএনএ থেকে ডিএনএ তৈরি। ওকে, সমস্যা নেই কিছু। চলো, এখানে এখানে কোন উৎসেচক ভূমিকা পালন করে লিখে নাও, যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অসুবিধা নেই, বোঝা গেছে? চলো, নেক্সট একটা জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে একটা স্পেশাল নোট বা পয়েন্ট আছে, দ্যাট ইজ সেন্ট্রাল ডগমা। যারা 11-12 বায়োলজি ছিল তারা কিন্তু এই ওয়ার্ডটার সঙ্গে কম বেশি পরিচিত, সেন্ট্রাল ডগমা। আর যাদের আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট একটু আননোন লাগতে পারে, কোশ্চেন কিন্তু আসে। সেন্ট্রাল ডগমা কি? দেখো, ডিএনএ, আরএনএ ও প্রোটিনের পারস্পরিক সম্পর্কে বলা হয় কি? পারস্পরিক সম্পর্কে বলা হয় ডিএনএ সেন্ট্রাল ডগমা। নোট ডাউন করো, ডিএনএ, আরএনএ ও প্রোটিনের পারস্পরিক সম্পর্ককে, দেখো তাহলে এই প্রোটিনের পারস্পরিক সম্পর্ককে সেন্ট্রাল ডগমা বলে। ওকে, সেন্ট্রাল ডগমা বলে। তাহলে সম্পর্কটা কীরকম? দেখো, এতক্ষণ তো এতগুলো পদ্ধতি বললাম, একটু সম্পর্ক বললে কি বলতে পারি? দেখো, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এটা ছকটা দিলেই সব মনে থাকবে। এবার বলো, ডিএনএ থেকে আরএনএ করতে পারি, আবার আরএনএ থেকে ডিএনএ করতে পারি। আরএনএ থেকে আমি প্রোটিন করতে পারি, প্রোটিন থেকে আরএনএ করা সম্ভব নয়। লাস্ট একদম বলো, আরএনএ থেকে প্রোটিনের নাম কি? কোন পদ্ধতি সম্পন্ন হয় দেখে হলো বলো। আরএনএ থেকে প্রোটিন কোন প্রক্রিয়া সম্পন্ন হয় বলো? ট্রান্সলেশন। এবার ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, উপরে লিখে নাও ছোট করে, ট্রান্সক্রিপশন। এবার আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, এটা আমি বারবার বলেছি, এই তিনটে পদ্ধতি গুরুত্বপূর্ণ। এবার ভালো করে শুনবে, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কীভাবে গঠিত হয়? দ্যাট ইজ রেপ্লিকেশন, বা বলতে পারি আমরা প্রতিলিপিকরণ। হ্যাঁ কি না? একটা ডিএনএ থেকে সেম টু সেম আরেকটা ডিএনএ। তাহলে এদের যে এই পারস্পরিক সম্পর্কটা, এদেরকেই একসঙ্গে কী বলা হয়? সেন্ট্রাল ডগমা। বলো, কিছু বুঝতে পারলে কি না? বোঝা গেছে কি যায়নি? ইয়েস অর নো? গেছে তো প্রত্যেকে? চলো, এই আমাদের এতখানি পড়লাম হচ্ছে ডিএনএ আরএনএ। এই ডিএনএ ক্রোমোজোম যে শুরু করেছিলাম, এই ক্রোমোজোমের পর ডিএনএ আরএনএ কমপ্লিট করার পর যে ছোট্ট পার্টটা বাকি থেকে যায়, সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, যেটা হলো মানুষের কিছু ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা। ঠিক আছে, চলো নেক্সট হেডিং করবে আজকে লাস্ট পয়েন্ট, লাস্ট পার্ট, ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা। তার আগে একবার প্রত্যেককে জিজ্ঞাসা করে নিই, মানুষের কটি ক্রোমোজোম বর্তমান বলো? না বলতে পারাটা আনফর্চুনেট, আগের দিন ক্লাসে লিখিয়েছি আমি, কেউ ভুলেও খাতা খোলো না, নোট ডাউন করো। মানুষের ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা, বলো, কেউ একজন বলবে তো যে কটা বর্তমান? কটা ক্রোমোজোম বর্তমান? দেখো, জাস্ট কদিন আগেই কেউ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এইচএস পাস করলে, তাদেরও বায়োলজি ছিল, তারা এতটাই মানে কি বলবো উদাসীন বা পড়াশোনার প্রতি তাদের কিছুই মনে থাকে না। দেখো, আগের দিন বলেইছিলাম যে ক্রোমোজোম হচ্ছে মোটামুটি 46টি, যার মধ্যে 44টি অটোজোম, 2টি সেক্স ক্রোমোজোম একটা XY পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে XX। এটা আগের দিন বলা হয়েছিল কি না? হ্যাঁ কি না? এটা না পড়া, কেউ না পড়লে তো মুশকিল। দেখো, এই মোটামুটি আমাদের জানতে হবে যে মোটামুটি 6টা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর, টার্নার সিনড্রোম। এগুলো দিয়ে প্রচুর কোশ্চেন আসে। টার্নার সিনড্রোম ভালো করে দেখো। এই টার্নার সিনড্রোম বলতে কি ভালো করে বুঝবে। যখন আমাদের স্ত্রীলোকদের এমনি কটা করে থাকে হচ্ছে 46টি, প্রত্যেক 46 থাকা উচিত। কী থাকা উচিত স্বাভাবিক, কী থাকা উচিত স্ত্রীলোকদের?
ভালো করে বুঝে দেখো, স্ত্রীলোকের থাকা উচিত হচ্ছে 44টি অটোজোম প্লাস 2টি সেক্স ক্রোমোজোম মিলিয়ে 46টি থাকা উচিত, এটা স্বাভাবিক। হ্যাঁ কি না? এটা বললাম স্বাভাবিক। কিন্তু টার্নার সিন্ড্রোমে কি হয়? টার্নার সিন্ড্রোমে 2টি সেক্স ক্রোমোজোমের বদলে থাকে হচ্ছে 1টি সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এটি হচ্ছে অস্বাভাবিকতা। ওকে, যার 45টি ক্রোমোজোম থাকবে কোনো স্ত্রী দেহে তাকেই বলা হয় টার্নার সিন্ড্রোম। এতে কি হয়? এর ফলস্বরূপ কি হয়? এর ফলস্বরূপ বন্ধা স্ত্রীদেহ উৎপন্ন হয় বা বন্ধাত্ব দেখা যায়। ওকে, বোঝা গেল? এই হলো টার্নার সিন্ড্রোম। দেখো সিন্ড্রোমের কেন, মানে সিন্ড্রোম হওয়ার ফল কি বা সিন্ড্রোমে কেন সিন্ড্রোম হয়, এটা কিন্তু আমার জানার দরকার। বুঝতে পারলে? চলো নেক্সট নোট ডাউন করবে যে ক্লাইনফিল্টার সিন্ড্রোম। তাতে লেখো প্রত্যেকে, মোটামুটি 4-5টা 6টা আছে মোটামুটি, দেখো ক্লাইনফিল্টার সিন্ড্রোম। তাহলে ক্লাইনফিল্টার সিন্ড্রোমে কি হয় ভালো করে শুনবে। এখানে পুরুষদের ক্রোমোজোম সংখ্যা নর্মালি কটা হয়? স্বাভাবিকভাবে কটা হয়? 44টি হয় প্লাস XY হয়, মানে মোট 46টি। এটা স্বাভাবিক, হ্যাঁ কি না? কিন্তু এই রোগে কটা দাঁড়াচ্ছে? 44-এর সঙ্গে মোটামুটি 2টো তো থাকেই না, 2টোর বদলে 3টে কি 4টে দেখা যায়, মানে XXY বা কোনো কোনো ক্ষেত্রে XXY হয়ে 47টা বা 44-এর সঙ্গে XXXY অর্থাৎ 48টা পর্যন্ত এই রকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। ওকে, তাহলে দেখো এক্স আর ওয়াই ব্যালেন্স থাকা মানে সেটা পুরুষ, কিন্তু এক্সের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? সেটা হচ্ছে মহিলা বা তার মধ্যে একটা জেনেটিক্যাল মহিলার প্রবলেম তৈরি হচ্ছে, যার মধ্যে বলতে পারি যে এটা হচ্ছে পুরুষদের শুক্রাণু উৎপাদন কম হয়। লিখে নাও, উৎপাদন কম হয়। ওকে, কোনো অসুবিধা নেই। এই গেল ক্লাইনফিল্টার সিন্ড্রোম। দেখো এইটা হচ্ছে স্বাভাবিক 46, একদম অ্যাবসলিউটলি ওকে। যখন 46 থেকে কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, হ্যাঁ কি না? চলো নেক্সট 3 নম্বর ডাউন সিন্ড্রোম। এই কথাগুলো কম বেশি তোমরা শুনেছো, বাট অতটা মনে রাখোনি। ডাউন সিন্ড্রোম, তাহলে ডাউন সিন্ড্রোমে কি হয় ভালো করে শোনো। ডাউন সিন্ড্রোমে মানুষের ক্রোমোজোম সংখ্যা, এটা কিন্তু শুধুমাত্র পুরুষ মহিলা বলে না, সবার ক্ষেত্রে হতে পারে, ক্রোমোজোম সংখ্যা যখন 47টি হয়ে যায়, ঠিক আছে? এই 47টি হয়ে গেলে ভালো করে শুনবে কীরকম হয়? মানুষ হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন হয়, মানসিক ভারসাম্যহীন। লিখে নাও, জড়বুদ্ধি সম্পন্ন মানসিক ভারসাম্যহীন, বুদ্ধি সম্পন্ন মানসিক ভারসাম্যহীন। ওকে, অসুবিধা নেই। চলো 4 নম্বর লেখো, ক্রাই ডু চ্যাট সিন্ড্রোম। ক্রাই ডু চ্যাট সিন্ড্রোম। তাহলে ক্রাই ডু চ্যাট সিন্ড্রোমে কী দেখা যায়? খুব ইম্পর্ট্যান্ট, যে ভালো করে শোনো, এটা কোনো সংখ্যা বৃদ্ধি হয় না, যে 5th ক্রোমোজোম, 5ম ক্রোমোজোমে কি হয়? এই ক্রোমোজোমের একটি ক্ষুদ্র বাহুতে ক্ষয় হয়, ক্ষয়ের কারণে এই রোগ হয়। লিখে নাও, 5th ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে ক্ষয় দেখা দিলে, ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে ক্ষয় দেখা দিলে এই অস্বাভাবিকতা হয়। ওকে, এবার ভালো করে শুনবে, এতে কি হয়? এতে এর সিমটম কি? এতে মানসিকভাবে দুর্বল হয় এবং শিশু বিড়ালের মতো কাঁদে। ওকে, অসুবিধা নেই। চলো 5 লাস্ট নোট ডাউন করো, যে মাইলোজেনাস লিউকোমিয়া। দেখো এখানে কি হয়, এটা লাস্ট অস্বাভাবিকতা নোট ডাউন করে নাও, যে এখানে 22তম ক্রোমোজোম যদি কোনো কিছু সমস্যা ক্রিয়েট করে। লিখে নাও, 22তম ক্রোমোজোমে
ত্রুটির জন্য, ক্রোমোজোমের ত্রুটির কারণে এই রোগ হয়। রোগ বা এই রোগ বলা ভুল, রোগ বা এই অস্বাভাবিকতা হয়। ওকে, দেখো লিউকোমিয়া কথার অর্থ কি? শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পাওয়া। লিখে নাও, WBC এর সংখ্যা বৃদ্ধি, WBCর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাহলে এই ধরনের অস্বাভাবিকতার কারণ কি? ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোম, কোনোটা সংখ্যা বেশি, কোনোটা কোনো বাহুতে ক্ষয়, বা কোনো ক্ষেত্রে কোনোভাবে কোনো তন্তুর যদি কোনো কিছু ত্রুটি দেখা যায় কোনো 22তম ক্রোমোজোমের, তখন এই রকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। যার প্রত্যেকটা অস্বাভাবিকতার কারণ বললাম, আমি প্রত্যেকটা সিমটম বললাম। এই হলো আমার টোটাল ক্রোমোজোম চ্যাপ্টার, যেটা আগের দিন আমি শুরু করেছিলাম। আগের দিনের ডিসকাশন প্রত্যেকে রেকর্ডিং পাঠিয়েছি, দেখে নেবে। যাদের রেকর্ডিং নেই আমাকে চাইবে, আমি দিয়ে দেবো। তারপর থেকে আজকে করলাম ডিএনএ আরএনএ প্রতিলিপিকরণ, আরএনএর ভাগ, ডিফারেন্ট টাইপ অফ প্রক্রিয়া, তারপরে ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা। ওকে, আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা নেই। বায়োলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করলাম, প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। তার সঙ্গে পারলে 9-10 যে চ্যাপ্টারে ক্রোমোজোম আছে একটু দেখে নিও, বা যাদের 11-12 বায়োলজি আছে সেখানে ক্রোমোজোম চ্যাপ্টারটা একটু জাস্ট রিডিং দিয়ে নিও। তাহলে দেখবো অনেক কিছু ইনফরমেশান এক্সট্রা আরও পেয়ে যাবে। যেগুলো পাবে সেগুলো আমার খাতার সঙ্গে একটু নোট ডাউন করে নাও, দেখবে ফুল নোট রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এতটাই। অ্যাটলিস্ট বলে দিই, আমি যে ইংলিশ ক্লাসটা নিতে পারিনি সেটা আমি শুক্রবার দিন নেব। ওকে, যে ইংলিশ ক্লাসটা নিতে পারিনি সেটা শুক্রবার দিন নেব। গতকাল নেওয়া হয়নি, এটা শুক্রবার দিন আমি নিয়ে নেবো। ওকে, চলো আজকে এতটাই।